হাদিকে গুলি করে ঢাকায় লুকিয়েছিল আত্মাইরা। শেষ কয়েক ঘন্টার রহস্য, অবশেষে খোঁজ মিলল কিলিং মিশনের নির্দেশদাতার। নির্বাচন বানচালে কুমিল্লার সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় অস্ত্র। নির্বাচন আটকাতে যে 5 পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ। বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য। কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা সূক্ষ্ম তদন্তে বের হয়ে আসতে পারে মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা। ফেসে যাচ্ছে মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঘড়ির কাঁটা ধরে ধরে ঠিক 12 ঘন্টা, এর মধ্যেই অপারেশন শেষ, পোশাক পরিবর্তন, নাস্তা করা, আয়েশকুড়ি রিসোর্টের সময় কাটানো এবং শেষে সোজা দেশের বাইরে। সিনেমার চিত্রনাট্য এর কাছে হার মানবে। প্রকাশ্য দেবালয়কে গুলি করে একজন মানুষ কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে বর্ডার পার হয়ে গেল। সিসিটিভি ফুটেজের কি এমন ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল যা তদন্তকারীদের ঘুম হারাম করে দিয়েছে। আগারগাঁওয়ের সেই ম্যানহোলের ভেতরে আসলে কি লুকিয়ে রাখা হয়েছিল, আর ওদিকে ওসমান হাদিকে হত্যার পেছনের মূল মাস্টার মাইন্ড কারা? আজকের ভিডিওতে আমরা যমুনা টিভির এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনের প্রতিটি সেকেন্ডের হিসাব, পুরো ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করব, যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। গল্পের শুরুটা আসলে গুলির শব্দ দিয়ে নয়, শুরুটা হয়েছিল ভোরবেলায় এক নিরিবিলি রিসোর্টে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পিলে চমকানো সব তথ্য। তদন্ত বলছে ওসমান হাদিকে গুলি করার মাত্র 12 ঘন্টার মধ্যেই প্রধান আত্মাই ফয়সাল এবং আলমগীর দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর আগে তারা ঢাকা শহরে কি কি করেছিল তাদের নিখুঁত ছক দেখলে আপনি শিউরে উঠবেন। আসুন টাইমলাইন ধরে আগাই। ঘটনার দিন ভোর তখন 5টা 23 মিনিট। তখনও হামলার ঘটনা ঘটেনি। রিপোর্ট অনুযায়ী ভোর 5টা 23 মিনিট থেকে সকাল 8টা 54 মিনিট পর্যন্ত টানা প্রায় 3.5 ঘন্টা আত্মায় অবস্থান করছিল হেমায়েতপুরের কাছে গ্রিনজোন নামে এক রিসোর্টে। সেখানে তারা কি করেছিল? তদন্ত বলছে সেখানে ফয়সাল ও আলমগীর ছাড়াও আরও 2 জন সহযোগী ছিল। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো সেখানে ফয়সালের বান্ধবী মারিয়া উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে এই নির্জন রিসোর্টে বসে তারা হামলার চূড়ান্ত ব্লুপ্রিন্ট চেক করে নিচ্ছিল এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল। এরপর তারা চলে আসে ক্রাইম স্পটে। মিশন কমপ্লিট করার পর, অর্থাৎ ওসমান হাদিকে গুলি করার ঠিক 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের ঢালে। সময় তখন আনুমানিক বিকেল 3:30টা। ভাবছেন সেখানে কেন? কারণ সেখানেই ছিল তাদের পূর্ব পরিকল্পিত সেফ জোন। বিজ্ঞান জাদুঘরের ঠিক উল্টো পাশে কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল 3টা 30 মিনিটের দিকে তারা একটি বাইক নিয়ে সোজা ফয়সালের বোনের সেই বিল্ডিংয়ের পার্কিংয়ে ঢুকে পড়ে। বিল্ডিংটির নাম আলহাজ APM নুরুল আমিন চৌধুরী। তবে পার্কিংয়ে ঢোকার আগেই ঘটে এক নাটকীয় ঘটনা। তারা বাইকের নাম্বার প্লেটটি খুলে ফেলে। তদন্তকারীরা ফয়সালের বোনের বাসার সামনের রাস্তার এক ম্যানহোলে ঢাকনা খুলে ভেতর থেকে সেই ভুয়া নাম্বার প্লেটটি উদ্ধার করেন। হামলা করার সময় তারা এই ভুয়া নাম্বার প্লেটটি ব্যবহার করেছিল। অর্থাৎ তারা জানতো পুলিশ বাইক ট্র্যাক করবে, তাই কাজ শেষে বাইকটি বোনের বাসার গ্যারেজে ফেলে দেয় এবং নাম্বার প্লেট খুলে ম্যানহোলে ফেলে প্রমাণ লোপাট করে। এরপর যে দৃশ্যপট আরও রহস্যজনক। বাইক ফেলে তারা আর নিজস্ব কোনো বাইক ব্যবহার করেনি। তারা সেখান থেকে বের হয়ে বিজ্ঞান জাদুঘরের সংলগ্ন স্থান থেকে একটি সিএনজি ঠিক করে, সিএনজিটির নম্বর ছিল ঢাকা মেট্রো থ 137076। সিএনজি চালকের জবানবন্দি অনুযায়ী 2 জন মধ্যবয়স্ক ব্যক্তি তাকে প্রথমে সাভার যাওয়ার কথা বলে, কিন্তু পরে তারা মত বদলায় এবং আমিনবাজার মাইক্রোবাস স্ট্যান্ডে নামিয়ে দিতে বলে। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো ঢাকা মেট্রো সিএনজি সাধারণত আমিনবাজার রুটে যাওয়ার কথা নয়, তবু তারা সেভাবেই গাবতলী হয়ে আমিনবাজার পৌঁছে যায়। সিএনজি চালক জানায় তারা সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দেয় এবং টোল দিয়ে চলে যায়। আমিনবাজারে নামার পর তারা কি করলো? তারা কি দৌড়ে পালালো? একদমই না। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সিএনজি থেকে নেমে তারা অত্যন্ত স্বাভাবিকভাবে পাশের একটি দোকান থেকে মাস্ক কেনে। এরপর মুখে মাস্ক পরে তারা ভিড়ের মধ্যে মিশে যায়। যমুনা টিভির অনুসন্ধানে দেখা যায় আমিনবাজার বাস স্ট্যান্ডে কোনো সিসি ক্যামেরা বা চেকার না থাকায় তারা সহজেই ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পেরেছে। তবে সেখান থেকে পাওয়া একমাত্র সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য পুলিশ নিশ্চিত হয়েছে যে বিকেল 4:30 থেকে 5টার মধ্যে তারা হেমায়েতপুর হয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে রওনা দেয়। টিম যমুনা যখন এই পুরো রুটটি ফলো করছিল তখন তাদের সাথেও ঘটে এক অদ্ভুত ঘটনা। আমিনবাজার এলাকায় অনুসন্ধান চালানোর সময় মাস্ক পরা কয়েকজন ব্যক্তি টিম যমুনাকে ফলো বা অনুসরণ করছিল, যা প্রমাণ করে অপরাধী চক্রের নেটওয়ার্ক কতটা সক্রিয় এবং তারা এখনও নজরদারি চালাচ্ছে। শেষমেশ হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে তারা ভারতে পালিয়ে যায়।
চিন্তা করে দেখুন, একটি হাই প্রোফাইল শুটিংয়ের পর আত্মাইরা মাস্ক কিনে সিএনজি পাল্টে বাস ধরে এতটা পথ পাড়ি দিল, রিসোর্টের সময় কাটালো, অথচ কোথাও কোনো চেকপোস্টে তারা আটকালো না। এটা কি শুধুই ব্যর্থতা, নাকি এর পেছনে আরও কোনো বড় পরিকল্পনা ছিল? ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, এরকম সব রোমহর্ষক ঘটনার পেছনের খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে। হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকরে হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্য হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে। এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয়। জানা যায়, শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত। শেখ হাসিনার আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত। চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, বরং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়রা জানান, 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহিন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3 থেকে 4 মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগেও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে। সূত্র বলছে, হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।